গদ বাঁধা নয়, মানুষের মন বুঝে পরিবর্তনের রাজনীতি করার তাগিদ বিএনপির। জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না। নির্বাচন ও সংস্কার নিয়ে জাতিসংঘে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ডক্টর ইউনূস। দেশকে সঠিক পথে এগিয়ে নেয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর, মত বিশ্লেষকদের। সম্ভাবনার পরও নানা বাধায় সমৃদ্ধ পায়নি পর্যটন খাত। ৮ মাসে একজন পর্যটকও যেতে পারেননি সেন্ট মার্টিনে। দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। শ্রমিকদের অযৌক্তিক দাবির প্রতিবাদে এই কর্মসূচি, বলছে মালিক পক্ষ। স্কুল ছাত্রীর ধর্ষকদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে চলছে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ। আটকা পড়েছেন পর্যটকরা। গদ বাঁধা নয়, মানুষের মন বুঝে পরিবর্তনের রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের দোসররা নানাভাবে আশ্রয় নিয়ে সমাজে তাণ্ডব করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন দলের আরেক নেতা রুহুল কবির রিজভী। আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। এদিকে গুলশানে বিএনপির নেতাদের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দল। শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্রীড়াক্ষেত্রে সবার সমান অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে আমির খসরু বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের সব জেলার পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনকে ভিন্ন মাত্রায় নেওয়া হবে। রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। ওই গদ বাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না। কিন্তু এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের হামলায় আহত ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা দুলন ভূঁইয়াকে দেখতে যান বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের দোসর বসে আছে। প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। এদিকে গুলশানে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। দলের চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে অংশ নেন সিনিয়র নেতা নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, শামা ওবায়েদ ও ইসমাইল জবিউল্লাহ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন বিশ্বের কয়েকজন শীর্ষ নেতা। বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময় বিশেষজ্ঞ সহায়তা ও অভিজ্ঞতা দেওয়ার আগ্রহ জানান তারা। শুক্রবার নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের হোটেল সুটে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরাভিকে ফেইবার্গার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ আশ্বাস দেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এমিরিটাস, বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল সহ আরও কয়েক দেশের সাবেক রাষ্ট্রপ্রধানরা। তারা দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ডক্টর ইউনূসের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অতীতে ভালো নির্বাচন না হওয়ায় জুলাই অভ্যুত্থান হয়েছে, তবে এবারের নির্বাচনে এআই এর অপব্যবহার এবং পোস্টাল ভোটিংকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে একথা বলেন তিনি। এর আয়োজন করে অফিসার্স অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আসছে নির্বাচনে কর্মকর্তাদের উপর নির্বাচন কমিশনের কোনো চাপ থাকবে না, তাই নির্বাচনকে পক্ষপাত দুষ্ট করার কোনো সুযোগ থাকবে না। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। থেকেও আপনারা এই কাজটা যে গতিতে সম্পন্ন করেছেন, আমার মনে হয় সবার জন্য আমরা জোরে একটা হাততালি দিতে পারি। এখন এই ভোটার তালিকা নিয়ে আমি কয়েকটা আমাদের এখনো অতৃপ্তি এবং অতৃপ্তির কথা বলবো। এখনো
এই ভোটার তালিকা নিয়ে কাজ করার আগে আমাদের পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ছিল প্রায় 29 লক্ষ কম। আমরা সচেতনতা সৃষ্টির মাধ্যমে মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সবখানে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার পরেও দর্শক, রাজধানী নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তার সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিশেষ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এটাকে আমরা এগিয়ে নিতে হবে এবং এই যে কোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোটিং সিস্টেম, বুথ আউটসাইড দ্য কান্ট্রি অ্যান্ড অলসো উইদিন দ্য কান্ট্রি, আমাদের আগে তো যে যারা ইলেকশন ইলেকট্রাল সিস্টেমে ইনভলভ থাকতেন তারা ভোট দিতে পারতেন না, তাদেরকে আমরা এখন ভোটের আওতায়নের কথা ভাবছি। জেলখানার যে তাদের কয়েদিদেরকে আমরা কথা ভাবছি, সরকারি কর্মচারীদেরকে আমরা ভোটের আওতায়নের কথা ভাবছি। এইগুলো হচ্ছে সব নতুন নতুন ইনিশিয়েটিভ এবং আমরা আশা করি একসাথে অনেকগুলো নিয়ে ফেললাম, যাতে টু মেনি ফুড ইন আওয়ার প্লেটস, আমরা আমাদের প্লেটে অনেক এখন খাবার হয়ে গেছে, আর 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 নতুন কিছু আমরা যোগ করবো না। এগুলাকে অন্তত প্রপারলি যাতে আমরা ডাইজেস্ট করতে পারি, প্রপারলি যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে সব ধরনের চেষ্টা নিয়োজিত করতে হবে। আজকে আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে, সারা দেশ থেকে আপনারা এসেছেন, আমাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ করেছেন, এই জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা। যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। নাহলে তো এই সারা দেশের সব ক্লাস 1 অফিসাররাই তো আমাদের ইলেকশন কমিশন সব ক্লাস 1 অফিসাররা এখানে আসছেন, আপনারাই তো মেইন। সুতরাং আপনাদেরকে পেয়ে গেলাম একসাথে, আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ। অনেক সময় হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাই না, শুধু ওই একটা কথাই যে আমরা ওয়াদাটা যে শপথটা আমরা করেছি সেই শপথটা আপনাদেরকে ডিসেমিনেট করে দিলাম। যে শপথটা আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে নিয়েছি সেটা আপনাদের কাছে আমরা হাওলা করে দিলাম। আমরা সেই শপথ রক্ষা করতে পারবো যদি আপনারা আপনাদের শপথ রক্ষা করেন। আমাদের শপথ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 27, কুড়িগ্রাম 3-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন সংসদীয় আসন 27, কুড়িগ্রাম 3-এ আছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা এনসিপির নেতা মাহবুল হাসান জুয়েল। তার সঙ্গে আমরা একটু কথা বলবো তাদের এই আসন নিয়ে পরিকল্পনা কি, তারা এই আসনকে কেন্দ্র করে কি কি কাজ করেছেন এ পর্যন্ত, সেই বিষয়গুলোই জানবো। এই যে আপনারা এই আসন নিয়ে কি কি কাজ করেছেন এখন পর্যন্ত? প্রথমেই ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে ইলেকশন এক্সপ্রেস নামের একটি প্রোগ্রামের মাধ্যমে এনসিপিকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা মূলত এই উলিপুর 3 আসন নিয়ে আমাদের যে চিন্তাভাবনা, আমরা সাংগঠনিক কাঠামোটাকে উলিপুরে একদম মজবুত করার জন্য আমরা প্রথমত আমরা বিভিন্ন উইংস খোলার চেষ্টা করছি। নারীদের নিয়ে যেমন নারী শক্তি উইংস নিয়ে আমরা কাজ করতেছি, যুবকদের নিয়ে অলরেডি আমাদের যুবশক্তি কাজ করতেছে এবং শ্রমিক শক্তি, কৃষক শক্তি, প্রতিটা সেকশনকে আমরা আলাদা আলাদা করে কিভাবে উলিপুরে একটা সুন্দর, সবার আগে উলিপুর নামে কিভাবে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় এই জন্য কাজ করতেছি। আমরা যে বিষয়টা নিয়ে সর্বপ্রথম কাজ করব, আপনারা জানেন যে উলিপুরে ব্রহ্মপুত্র এবং তিস্তা নদী বেষ্টিত, যার ফলে উলিপুরের প্রায় বাহিরের যে অঞ্চলগুলো আছে এবং ইউনিয়ন 13টা যে ইউনিয়ন আছে, প্রায় ইউনিয়ন কিন্তু নদী ভাঙনের সঙ্গে একদম কবলিত। এই নদী ভাঙন নিয়ে আমরা কাজ করব এবং অলরেডি আমরা একটা স্বেচ্ছাসেবক সংগঠন তৈরি করার চেষ্টা করতেছি, যার মাধ্যমে এই নদী ভাঙন রোধ করার একটা পরিকল্পনা বাস্তবায়ন হবে। আরেকটি বিষয়, আপনাদের এখান থেকে তো এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। দলীয় প্রার্থী ঘোষণা করা হলে আপনারা তার জন্য কিভাবে কাজ করবেন এবং পরিকল্পনাগুলো কি রয়েছে? হ্যাঁ জি, ধন্যবাদ। প্রথমত হলো এই বিষয়টা একদম দলের কেন্দ্রের বিষয়, তারা মূলত প্রার্থী সিলেক্ট করবে। আমরা উলিপুর নিয়ে কাজ করতেছি, আমি নিজেও এই আসনের প্রার্থী
হিসেবে পদপ্রার্থী। কাজ করতেছি সংগঠন নিয়ে। যদি কেন্দ্র মনে করে যে উলিপুর থেকে আমাদের নির্বাচন করার সুযোগ দেয় আমাকে, তাহলে আমি এখন যেভাবে কাজ করতেছি আগামীতেও উলিপুর নিয়ে এভাবে কাজ করব। আপনি প্রার্থী হলে এই আসনের মানুষের জন্য কি কি কাজ করবেন এবং কি কি পরিকল্পনা রয়েছে আপনার? প্রথমত যে কাজটা করব সেটা হলো বেকার সমস্যা নিয়ে কাজ করতে হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যে দরিদ্রতম যে জেলাগুলো আছে তার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হলো কুড়িগ্রাম। এবং আমি যেটা মনে করি যে কুড়িগ্রাম জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া হলো উলিপুর। সেই সঙ্গে এখানে যেহেতু নদী আছে, আমাদের রাজীবপুর রৌমারিও অবহেলিত, কিন্তু উলিপুর একদম শেষের একদম কোণারে থাকার কারণে বিভিন্নভাবে উলিপুর অবহেলিত। এবং গত যে যারা এই আসনে যারা এমপি ছিল তারা মূলত এই উলিপুর আজ থেকে দেখা যায় যে 16 বছর 20 বছর আগে যে উলিপুর ছিল তারা নির্বাচিত হওয়ার পরেও কিন্তু এই উলিপুর এরকমই ছিল। আগামীতে এই উলিপুরকে নতুনভাবে ঢেলে সাজিয়ে এবং বিশেষ করে চরাঞ্চল যেগুলো আছে এগুলো নিয়ে যদি আমরা কাজ করতে পারি, উলিপুরের যদি এই নদী ভাঙন রোধ করা যায় এবং বেকার সমস্যা, পিছিয়ে পড়া নারীদের নিয়ে যদি কাজ করা যায়, তাহলে আমি মনে করি যে উলিপুর আগামী। আমি যদি প্রার্থী হই, মূলত নির্বাচিত হই, তাহলে এই জিনিসগুলো নিয়ে প্রথমত কাজ করব। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এনসিপি নেতা বলছিলেন তিনি যদি নির্বাচিত বা মনোনীত হয়ে নির্বাচিত হন তাহলে তিনি এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তিনি সমাধান করবেন। তো আপাতত এই ছিল সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস। তো পরবর্তী সংবাদ বিকেল 5টায় যুক্ত হব আমরা আরেকজন প্রার্থীর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ের জন্য কাউকে রাস্তায় নামতে হবে না, তৈরি হবে নৈতিক আর বৈশ্বিক শিক্ষার মেলবন্ধন। সকালে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই এবং জনগণের সহযোগিতা পেলে, আল্লাহ তাআলার আসমানি সাহায্য পেলে ইনশাআল্লাহ এটা সম্ভব। আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। জুলাই গণঅভ্যুত্থানের পরেও দেশে নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মানবাধিকার কমিশন গঠন। অন্তর্বর্তী সরকার তা না করে অনেক পিছিয়ে গেছে, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে একথা বলেন তিনি। সরকারের পক্ষ থেকে প্রতিষেধক হিসেবে একটি মানবাধিকার কমিশনকে স্থাপন করাটা প্রয়োজন ছিল। জাতিসংঘের যে রিপোর্ট ইত্যাদিরও ফলো আপ ছিল এবং সেটা শুধু জুলাইয়ের আগে না, জুলাইয়ের পরের ঘটনা সম্বন্ধেও ছিল। এইরকম একটা জায়গার দায়িত্ব থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার পিছিয়ে গেল। আক্রান্ত বাড়তে থাকায় বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসক ও আইসিইউ সংকটে হিমশিম জেলার স্বাস্থ্য বিভাগ। থামছে না মৃত্যুর মিছিল। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় 130 জন রোগী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সংখ্যক বিছানাপত্র না থাকায় মেঝেতেই ঠাঁই নিয়েছেন রোগীরা। সরকারি তথ্যসূত্রে দেশের সবথেকে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে বরগুনা জেলায়। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 51 জনের। বর্তমানে 130 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। সব মিলিয়ে সরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 7300। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই বেড না থাকায় রোগীরা হাসপাতালের মেঝেতে বিছানা পেতেছেন। নেই মশারি টানানোর ব্যবস্থাও। এতে রোগীর সঙ্গে থাকা স্বজনরাও আছেন ঝুঁকিতে। সিট নাই, যেভাবে পায় এভাবে থাকে। সরকারি হসপিটাল তো চিকিৎসা নাই, কোনো ডাক্তার একবার আসে আইয়ে দেখে। ডেঙ্গু যেভাবে আমাদের বরগুনাতে বিস্তার করতেছে রোগটা, আসলে সেটা সামাল দেওয়ার মতো ক্ষমতা বরগুনা হসপিটালের নেই। সদর উপজেলার পর পাথরঘাটা ও বামনা উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। আইসিইউ বেড না থাকায় রোগীর অবস্থা একটু অবনতি হলেই পাঠানো হয় বরিশাল ও ঢাকায়। আসলে আমরা বরগুনা জেলাবাসী হাসপাতালের চিকিৎসা সেবা নিতে গেলেই আগে পকেটে টাকা নিয়ে যায় যে রেফার করে দিবে। তো এই হাসপাতালটা হচ্ছে নামে মাত্র হাসপাতাল, অবকাঠামো আছে কিন্তু কোনো সুবিধা নেই। কিছুদিন আক্রান্তের সংখ্যা কমলেও আবারও বৃদ্ধি পাচ্ছে বলছে চিকিৎসকরা। মাঝখানে কমে গেছিল, আমরা আশাবাদী হয়েছিলাম, কিন্তু যেহেতু আবার অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আবার পানি জমা শুরু হয়েছে, আবার ডেঙ্গু কেস বাড়তেছে।
হাসপাতালের সক্ষমতা একটা পেরিফেরি হাসপাতাল হিসেবে আমাদের যতটুকু লোকবল এবং যতটুকু ওষুধপত্র আছে তা দিয়ে আমরা চেষ্টা করছি যতটুকু মানুষজনকে সেবা দেওয়া যায়। হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই। আইসিইউ বেডের জন্য স্বাস্থ্য বিভাগকে বারবার অবহিত করা হয়েছে। আমাদের সারা দেশের মধ্যে আমাদের বরগুনা জেলাতেই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বেশি। এখন যেটা সমস্যা যেটা হচ্ছে কমপ্লিকেটেড রোগীর চিকিৎসা হয়তো বা সম্ভব না, একটা জেলা সদর হাসপাতালে এখনও আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আমরা লিখেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন আমাদের এখানে আইসিইউর ব্যবস্থা হলে পরে এই সমস্যার সমাধান হবে আশা করি। ডেঙ্গু মোকাবিলায় কর্তৃপক্ষকে সজাগ হওয়ার আহ্বান বরগুনাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।